কালনা। কালনা হলো পূর্ব বর্ধমান জেলার একটি প্রাচীন শহর। এই শহরকে ঘিরে আছে অনেক প্রাচীন টেরাকোটার মন্দির। ভাগীরথীর উত্তর এবং উত্তর পূর্ব দিকে অবস্থিত এই কালনা শহরটি। চলুন বন্ধুরা, আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের এই প্রাচীন ঐতিহ্যপূর্ণ কালনা শহরটাকে ঘুরে দেখাবো। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রাখলাম। ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমাদের ইন্ট্রোডাকশনটা আপনাদের জন্য বন্ধুরা আরও একবার। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ রিদ্ধাঙ্গ। আমি পিয়ালি তোমাদের বান্ধবী নিয়ে চলে এসেছি আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগ। কুয়াশাচ্ছন্ন পরিবেশ। চলে এসেছি আমরা ডানকুনি স্টেশনে। এখান থেকে বালির ট্রেন ধরে নেব। উঠে পড়েছি আমরা ট্রেনে। পাপা হাই করে দাও। আমার শহর ডানকুনি থেকে আমরা ট্রেন ধরে এখন চলে এসেছি বালি স্টেশনে। বালি স্টেশন থেকে কাটোয়া লোকাল ধরে আমরা যাব কালনা অম্বিকা। পৌঁছে গেছি অম্বিকা কালনা স্টেশনে। এবার স্টেশন থেকে বাইরে বেরোচ্ছি। স্টেশন চত্বর থেকে বেরিয়ে প্রথম কাজ হলো একটি টোটো বুক করে নেওয়া। যেই টোটোটা করে আজকে সারাদিন সম্পূর্ণ অম্বিকা কালনাটা ঘুরে দেখব। চলে এসেছি অম্বিকা কালনায়, একটি প্রাচীন মন্দিরের সামনে। মূল মন্দিরের গর্ভগৃহ এই মুহূর্তে বন্ধ আছে, আমরা বাইরে থেকেই দর্শন করলাম। প্রাচীন টেরাকোটার এই মন্দির। স্টেশনের বাইরে এলেই তোমাদের চোখে পড়ে যাবে টোটো স্ট্যান্ড। আর সেই টোটো স্ট্যান্ড থেকেই আমরাও একটা 300 টাকার বিনিময়ে অনেকটা বার্গেনিং করার পর একটি টোটো পেয়ে গেছিলাম। যে টোটোটা আজকে আমাদের সারাদিন ঘুরে দেখাবে অম্বিকা কালনার দর্শনীয় 10খানা মন্দির। উইকেন্ডে যদি একটা দিন হাতে সময় পেয়ে যাও, তাহলে কিন্তু একদিনের জন্য অবশ্যই অম্বিকা কালনার এই ট্যুরটা করে এসো। এই ট্যুরটা করতে তোমাদের মোটামুটি 3 ঘন্টা সময় লাগবে সম্পূর্ণ অম্বিকা কালনাটা ঘুরে দেখতে। তবে তোমরা যেরকম ডিস্টেন্স থেকে এই অম্বিকা কালনায় যাবে, সেই অনুযায়ী হাতে সময় নিয়ে বেরিও। যাতায়াতের সময় বাদে তোমাদের হাতে ঘন্টা 3 সময় থাকলেই সম্পূর্ণ এই অম্বিকা কালনা ঐতিহ্যপূর্ণ মন্দিরগুলো ঘুরে দেখতে পারবে। আর বেশ খানিকটা সময়ও কাটাতে পারবে এই মন্দিরগুলোতে। হর হর মহাদেব। আজকে আমরা চলে এসেছি অম্বিকা কালনায় 108 শিব মন্দির দর্শন করতে। এই প্রাচীন কালনা নগরীর অন্যতম বিখ্যাত এবং আকর্ষণীয় দর্শনীয় স্থান হচ্ছে 108 শিব মন্দির। আকারে সুসজ্জিত এই প্রাচীন জাগ্রত শিব মন্দিরে প্রত্যেকটি গর্ভগৃহে একটি করে সাদা শিবলিঙ্গ, একটি করে কালো শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে। অবস্থিত এই শিব মন্দিরটি প্রথমের ভাগে আছে 74টি মন্দির, আর দ্বিতীয় গোলাকারে আছে 34টি মন্দির। আর প্রত্যেকটি মন্দিরের গর্ভগৃহেই প্রতিষ্ঠিত আছে একটি করে শিবলিঙ্গ, একটি কালো শিবলিঙ্গ আর অপরটি সাদা শিবলিঙ্গ। কালনার এই 108 শিব মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন 1809 খ্রিস্টাব্দে বর্ধমান জেলার রাজা স্বর্গীয় তেজ বাহাদুর। রাজা তেজ বাহাদুর ছিলেন শিব ভক্ত, আর শিবের ধ্যান থেকেই তার ভাবনা জন্মায় এই মন্দির স্থাপনের। মতান্তরে 108 রুদ্রাক্ষ জপ থেকেই জন্ম নিয়েছিল এই 108 শিব মন্দির প্রতিষ্ঠার ভাবনা। প্রাচীন এই মন্দির দর্শন করে এবার বেরিয়ে গেলাম অন্য ডেস্টিনেশনের উদ্দেশ্যে। প্রাচীন এই 108 শিব মন্দিরের উল্টো দিকেই আছে রাজবাড়ি কমপ্লেক্স। এই রাজবাড়ি কমপ্লেক্সের ভেতরে আপনি দর্শন করতে পারবেন অনেক ছোট বড় মন্দির। তার মধ্যে অন্যতম হচ্ছে লালজির মন্দির। প্রাচীন বাংলার প্রাচীন টেরাকোটার মন্দির দেখতে হলে আপনাদের কিন্তু এই পূর্ব বর্ধমান জেলার অম্বিকা কালনা থেকে একবার ঘুরে আসতে হবে। প্রাচীন টেরাকোটার এই মন্দিরগুলো সকলের দৃষ্টি আকর্ষণ করবেই। এই স্থানের দর্শনীয় স্থানগুলির মধ্যে উল্লেখযোগ্য হল 108 শিব মন্দির, রাজবাড়ি কমপ্লেক্স। এছাড়াও আপনারা ঘুরে দেখতে পারেন মা অম্বিকার মন্দির, ভবা পাগলার মন্দির ও কালীবাড়ি,
গুপ্তগঙ্গা। এই সমস্ত ঘুরে দেখার পর যদি হাতে খানিকটা সময় বেঁচে যায় তাহলে অবশ্যই ঘুরে দেখে নেবেন মহাপ্রভুর মন্দির, তার সাথে সাথে গৌরীয় মঠ। সমস্ত মন্দিরগুলো ঘুরে দেখার জন্য কিন্তু কোনো রকম প্রবেশ মূল্য নেই। এবারে বলি কিভাবে ঘুরে দেখবেন এই মন্দিরগুলো ঘুরে দেখতে হলে আপনাদের আসতে হবে অম্বিকা কালনা স্টেশনে। হাওড়া স্টেশন থেকে কাটোয়াগামী কাটোয়া লোকাল ধরতে হবে, অম্বিকা কালনাতে নামতে হবে এবং সেখান থেকে একটি টোটো রিজার্ভ করে এই সমস্ত মন্দিরগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। এবারে চলুন বন্ধুরা, হরে কৃষ্ণ বলে রাধা গোবিন্দের দর্শন করে নিই। লালজির মন্দিরে লালজির দর্শন করে আমরা বেরিয়ে গেলাম সমগ্র মন্দিরটা একটু ঘুরে দেখব বলে। মুহূর্তে দাঁড়িয়ে আছি অম্বিকা কালনারই দ্বিতীয় তীর্থস্থান। এটা হচ্ছে লালজির মন্দির, খুব সুন্দর টেরাকোটার কাজ করা। মন্দিরটি 287 বছরেরও বেশি পুরনো। লালজির মন্দির থেকে বেরিয়েই আপনারা পেয়ে যাবেন পঞ্চরত্ন মন্দির। নবরত্ন মন্দিরের ঠিক পাশেই আছে কৃষ্ণচন্দ্রজির মন্দির। অত্যন্ত প্রাচীন টেরাকোটার কাজ সম্পন্ন এই রথাকৃতির মন্দিরের গর্ভগৃহে পূজিত হচ্ছেন রাধা গোবিন্দ। মূল গর্ভগৃহের বাইরে তালা ঝোলানো ছিল। বাইরে থেকেই ঠাকুরের দর্শন করে বেরিয়ে পড়লাম সমগ্র মন্দিরটা একটু ভালো করে ঘুরে দেখার উদ্দেশ্যে। ষোড়শ শতকে শ্রী চৈতন্য মহাপ্রভুর পদধূলি পড়েছিল এই কালনায়। এই কালনা অম্বিকার মাটিতে ছড়িয়ে পড়েছিল বৈষ্ণব ধর্মের প্লাবন। উন্মুক্ত সুসজ্জিত বাগান দ্বারা পরিবেষ্টিত এই রাজবাড়ি কমপ্লেক্স দিয়ে ঢুকেই বাম হাতে পেয়ে যাবে একটি শিব মন্দির, আর তার পাশেই আছে একটি উন্মুক্ত সুন্দর রাসমঞ্চ। রাজবাড়ি দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের তৃতীয় গন্তব্য দর্শনের উদ্দেশ্যে। আজকে আমাদের তৃতীয় গন্তব্য নিত্যানন্দ প্রভুর শ্বশুরবাড়ি। চলুন বন্ধুরা, এবারে মন্দিরে প্রবেশ করা যাক। মন্দির সংলগ্ন আছে নাট মন্দির। মন্দিরে প্রবেশ করে নিত্যানন্দ মহাপ্রভুকে দর্শন করে একটি প্রাচীন কুয়ো দর্শন করলাম। সেখান থেকে চলে গেলাম নিত্যানন্দ প্রভুর যে স্থানে বিবাহ হয়েছিল। সুবিশাল প্রাচীন বৃক্ষের দ্বারা পরিবেষ্টিত এই স্থানটি একটি তপবনের সৃষ্টি করেছে, আর এই তপবনেই বিবাহ হয়েছিল শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর। এই যে শিলাটা দেখতে পাচ্ছ, এই শিলাটাতে দাঁড়িয়েই নিত্যানন্দ প্রভুর বিবাহ সম্পন্ন হয়েছিল। বিবাহস্থল থেকে বেরিয়ে আমরা চলে এলাম প্রভুর ধ্যানস্থলে। আজও পর্যন্ত সেই তেঁতুল বৃক্ষটি জীবিত, যে স্থানে বসে প্রভু ধ্যান করতেন। আমরা চলে গেলাম আজকের আমাদের পঞ্চম গন্তব্যস্থল শ্রী শ্রী মহাপ্রভুর মন্দিরের ঝলক দর্শন করতে। এই মন্দিরে ক্যামেরা মোবাইল অ্যালাউ নেই। মোবাইলের ক্যামেরাটা অফ করে প্রভুকে দর্শন করে বেরিয়ে চলে এলাম আমরা ষষ্ঠ গন্তব্যস্থলে যাব বলে। এখন আমি তোমাদের নিয়ে চলে এসেছি প্রাচীন কালনার প্রাচীন এক কালী মন্দিরে। এই মন্দিরটি ভবা পাগলা নিজে প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরের গর্ভগৃহেতে চতুর্ভুজা মা কালী কোষ্ঠী পাথরে পূজিত হন। তবে এই মন্দিরের ভেতরেও মোবাইল অ্যালাউ নেই। বাইরে থেকে তোমাদের মন্দির চত্বরটা ঘুরে দেখালাম। এই স্থানে আছে ভবা পাগলার সমাধিস্থলও। সমস্ত কিছু দর্শন করে হাতে একটি প্রসাদের বাটি সংগ্রহ করে নিয়ে এগিয়ে চললাম টোটোর দিকে। মায়ের নাম করে মায়ের প্রসাদ খেতে খেতে টোটোয় বসে চলে গেলাম আজকে সপ্তম গন্তব্যস্থল পাতালগঙ্গা দর্শন করতে। 1823 সালে প্রতিষ্ঠিত এই নাম ব্রহ্মজিউর মন্দির। এই মন্দির থেকে আমরা সোজা টোটো গাড়ি নিয়ে আবার চলে গেলাম আমাদের অষ্টম গন্তব্যস্থলের উদ্দেশ্যে। মুহূর্তে আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো শ্রী শ্রী গোপীনাথ গৌরীয় মঠ। এই গৌরীয় মঠের মূল গর্ভগৃহের ঠিক উল্টো দিকেই আছে একটি নাট মন্দির, আর গর্ভগৃহতে পূজিত হন রাম, সীতা, লক্ষ্মণ, শ্রীকৃষ্ণ, গোবিন্দ, এছাড়াও জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আজকে অম্বিকা কালনা ভ্রমণের এই পর্বে তোমাদেরকে আমি সর্বশেষ ঘুরে দেখাতে চলেছি মা অম্বিকার মন্দির। এই মন্দিরের নাম অনুসারেই এই স্থানের নামকরণ করা হয়েছিল অম্বিকা কালনা। প্রাচীন টেরাকোটা কাজ সম্পন্ন মন্দিরটির মূল গর্ভগৃহের ঠিক পাশে আছে 6টি শিব মন্দির, আর এই মন্দিরে চতুর্ভুজা মা কালী কিন্তু
মা অম্বিকা রূপে পূজিতা হন। মায়ের নাম নিয়ে বেরিয়ে পড়লাম আরও একটা নতুন ডেস্টিনেশনের খোঁজে, তোমাদের আরও একটা নতুন ভিডিও উপহার দেওয়ার আশায়। আজকের মতন এই ভিডিওটা থেকে এখানেই বিদায় নিচ্ছি। নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।